আমরা সবাই জানি যে আমাদের যে আজকের সাবজেক্ট এটা জিও পলিটিক্স। এই জিও পলিটিক্স এর মধ্যে অনেকগুলো শাখা। প্রত্যেকটার সবচেয়ে মূল জিনিস হচ্ছে এটা ব্যাটেল করার জন্য আমাদের প্রধান হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম। এটা যদি ভালো থাকে যে কোনো ধরনের থ্রেট আমরা আসুক না কেন, এটা যুদ্ধকালীন হোক শান্তিকালীন হোক, আর্লি ওয়ার্নিং থাকলেই উই ক্যান প্রিপেয়ার বেটার। সো বর্তমানে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা দেওয়া। বাট বর্তমানে কি আমরা প্রফেসর ইউনূসের সরকারই বলি বা এর আগের স্বাধীনতার পর থেকে যে সরকারগুলো ছিল, আহ, তাদের পূর্ণ কন্ট্রোল গোয়েন্দা সংস্থার উপর ছিল কিনা, স্পেশালি বর্তমান ক্ষেত্রে। এখানে আমি একটা পার্সপেক্টিভ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখুন আমাদের দেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা কিন্তু 1947 সালের আগে ছিল হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী এবং MI6, যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাদের বিশাল অবদান আছে, এবং আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই MI6 এর অংশ ছিল। মানে এই ব্রিটিশের যে ট্রেডিশনাল যে গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী এটার অংশ ছিল। তারপরে 47 সালে দেশ ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এগুলো কিন্তু 1:2, মানে 2 ভাগ পেয়েছে ভারত, 1 ভাগ পেয়েছে পাকিস্তান, ভাগ হয়ে গেল। পাকিস্তান বানাইলো তাদের ISI, ভারত বানাইলো তখন হচ্ছে IB। এই IBর কিছু শর্টকামিংস দেখা গেছিল যখন 65 ওয়ার এবং পাকিস্তানের একটা অপারেশন জিব্রাল্টার, যেটার তারা আর্লি ওয়ার্নিং কোনো কিছু পায় নাই, তখন তারা অ্যানালাইসিস করে বের করলো যে আমাদের একটা আরো স্ট্রং একটা গোয়েন্দা সংস্থা যেখানে যেখানে ইনফরমেশন যেটাকে বলেছে অ্যানালাইসিস করা, তাদের অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিটা দুর্বল ছিল। সো তারা তখন তৈরি করেছে। তৈরি করার পরেও তো ইনিশিয়ালি তারা সাকসেস পাওয়ার পরে কিন্তু তারা দুইটা দেশই প্রয়োজনে তাদের সিস্টেমকে আস্তে আস্তে আপগ্রেড করেছে, প্রয়োজনের সাথে, সময়ের সাথে, পলিটিক্যাল সিচুয়েশনের সাথে, রাজনৈতিক। বাট আমরা বাংলাদেশ কি করেছি, আমি যতটুকু ইনফরমেশন জেনেছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়া যখন ছিলেন তখন উনি সেনাবাহিনীকে তড়িৎভাবে 5টা ডিভিশন করেছেন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে স্ট্রং করেছেন। করার প্রসেসের মধ্যে কিন্তু উনি শাহাদাত বরণ করেন আওয়ামী ভারতীয়। আমি স্পষ্টভাবে বলবো, এটা ডিটেলস কেউ এটা ডিবেট করলে এখানে আমি করবো না, অন্য জায়গায়। ভারতীয় ষড়যন্ত্রে উনি কিন্তু নিহত হয়েছেন। হওয়ার পরে আমরা সবাই জানি জেনারেল এরশাদ ক্ষমতায় এসেছেন, এবং জেনারেল এরশাদের সাথে যে একটা ইন্ডিয়ান কানেকশন আছে এটা আমরা সবাই জানি। এটা কেউ ডিবেট করতে পারে, বাট আমি আমার নিজস্ব বিশ্বাস থেকে, আমি গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছি সেনাবাহিনীতে, যদিও এটা ছিল আর্মি সিকিউরিটি ইউনিট এবং ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটে। ডিজিএফআই এনএসএ আমি চাকরি করিনি, কিন্তু তাদের ক্লোজ ভাবে আমি দেখেছি। এখন আসি হচ্ছে বর্তমান পরিস্থিতি। এর পরবর্তীতে যেটা হলো, গোয়েন্দা সংস্থা হয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী লীগ ধীরে ধীরে একটার পর একটা একজন একজনকে তারা সরকারের দায়িত্ব থাকলো, কিন্তু তারা কেউই এই গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ব্যবহার থেকে তারা জরুরি ছিল হচ্ছে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। আমি স্পষ্টভাবে বলতেছি, তারা এই গোয়েন্দা সংস্থার যে ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই এনএসআই যদি বলি, তাদের ক্যাপাবিলিটি আছে, বাট তারা ক্যাপাবিলিটিটা সার্বভৌমত্ব রক্ষা বাদ দিয়ে তারা ইন্টারনাল পলিটিক্সে, যেখানে তারা এই পলিটিক্সটাকে কন্ট্রোল করতে পারবে এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত, দিস ইজ আওয়ার ফল্ট। এখানে থেকে আমাকে শিক্ষা নিতে হবে। এবং গত আওয়ামী লীগের 16 বছর ছিল এটার এক্সট্রিম এক্সাম্পল। আমি যদি বিএনপি কে ধরি, যে বিএনপিও তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছে, কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ যেটা করেছে সেটার তুলনায় বিএনপির ফলটা আমি বলবো শিশুতোষ ভুল। আমি ক্ষমা করে দিতে রাজি আছি। এরকম একটা পরিস্থিতিতে এই যে প্রথমে লেফটেন্যান্ট রেজাউল যেটা বললো সেটা হচ্ছে আমাদের কোনো ডক্টরেট নেই, কিন্তু আমাদের কোনো ডক্টরেট নেই। সরি, মেজর রেজাউল, আচ্ছা, ডক্টরেট নেই, কিন্তু আমাদের একটা ডক্টরেট ভারত খুব ভালোভাবে ধরেছে, সেটা হচ্ছে আমরা এই আধুনিক যুগে জিওপলিটিক্সে কেউ বন্ধু না, কেউ শত্রু না। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কখনো তাদের বহির্বিশ্বে কোনো দেশের সাথে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে না। উল্টো দিকে ভারত আমাদের সাথে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে। আমরা সবাই যখন শান্তিবাহিনী সিচুয়েশন ছিল, তাদের শান্তিবাহিনীর অফিসাররা ধরা পড়ার পরে নাম্বার অফ টাইম হয়েছে তারা তাদের দেরাদুনে যে তাদের অফিসার ট্রেনিং সেন্টার আছে ওখানে তারা ট্রেনিং দিয়েছে, তারা তাদেরকে অস্ত্র দিয়েছে, সমস্ত কিছু প্রতিটা দিতেই তারা কন্ট্রোল করেছে। এটার বিপরীতে আমরা কি করেছি, আমরা অ্যাকচুয়ালি তাদের এগেনস্টে, তারা এইটুক জানে আমাদের ডক্ট্রিন লিখিত হবে নাই, কিন্তু এইটুক জানে যে আমরা অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করবো না। করি না কি জন্য? কারণ আমাদের রাজনৈতিক যে নেতৃত্ব, এই নেতৃত্ব মানে আমি বলবো মিজারেবলি ফেল। ব্রিগেডিয়ার জিয়া স্যার যেটা বললেন যে আমাদের যেরকম সেকেন্ড লেফটেন্যান্ট অবস্থা থেকে প্রশিক্ষিত হতে হতে আমরা এই পর্যায়ে এসে আমি এখন জিওপলিটিক্স নিয়ে কথা বলার শক্তি রাখি বা জ্ঞান রাখি। কি জন্য রাখি? কারণ আমি সারা বছর সেনাবাহিনীতে যে ট্রেনিং করেছিলাম, প্রতিটা মাসেই দেখা যেত আমাদের সেখানে একটা জিও পলিটিক্স, ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন কোনো কিছু সবসময় আমরা শিক্ষার মধ্যে ছিলাম। কিন্তু পলিটিশিয়ানদের এই সিচুয়েশনটা, তাদের এই প্রশিক্ষণটা নেই, এবং এই কারণেই তারা যখন ক্ষমতায় যায় তাদের কাছে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি এখানে বলবো যে আমি অ্যাকচুয়ালি
শহীদুজ্জামান স্যার যেটা বলেছেন, আমি দেখেছি যে জামাত ইসলামের যে আব্দুল্লাহ তাহের বোধহয় ওনার নাম, উনি যে কথাগুলো উনি বলেছেন নিউ ইয়র্কে, আমার কাছে কথাগুলো কিন্তু ভালো লেগেছে। কি জন্য? দ্যাট সার্ভস মাই ইন্টারেস্ট, মাই কান্ট্রিজ ইন্টারেস্ট, নট জামাত ইসলামিজ ইন্টারেস্ট। এটা যদি শুধু জামাত ইসলাম ইন্টারেস্ট হতো আমি এটাকে সাপোর্ট করতাম না। উনি বলেছে, যদি তারা যখন বলে যে যেহেতু বর্তমানে ভারতের যে তাদের কূটনৈতিকরা বলেছে যে জামাত ইসলাম যদি আসে তাহলে এটা তাদের পারপাস সার্ভ করবে না। আরেকজন কূটনীতিক বলেছে যে তার নেইবর যারা আছে তাদের ইন্টারনাল জিনিসপত্রে কিছু নেই, তা এটা হচ্ছে তার সরাসরি আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমরা যদি ভারত এবং আমরা যদি দেখি ভারত এবং ইসরায়েল এই দুইটা কিন্তু তাদের পলিটিক্যাল অ্যালাইজ, এবং তারা সেম সেম পলিটিক্যাল থিওরি ইয়া করে, এবং তারা যেহেতু বোথ ফাইটিং মুসলিম, তারা নিজেদের মধ্যে কোঅপারেশন করে। সো এই জিনিসটাই আমাদেরকে, এই জামাত ইসলামের লিডার যেটা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, যদি ভারত আমাদের উপরে কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু করে তাহলে ইন্ডিপেন্ডেন্সের যে আগুন এটা এই দক্ষিণ এশিয়ায় ছড়া পড়বে, ক্লিয়ারলি ইটস এ থ্রেট। সো আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক, এই বাংলাদেশের জিওপলিটিক্যাল শান্তি স্থাপনের জন্য ভারত বা অন্য যে কোনো দেশ যখন জানবে যে আমাদের বাংলাদেশ থেকে কোনো থ্রেট নেই, কারণ বাংলাদেশ যদি একটা পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যে থাকে, এবং ভারত কিন্তু সাকসেসফুলি অলওয়েজ আমাদেরকে এই পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যে কিন্তু রেখে দিছে। এই বিপ্লবটা সফল হয়েছে হওয়ার পরেই কিন্তু সাথে সাথে এই স্টুডেন্ট লিডারদের থেকে নিয়ে কিন্তু ক্ষমতার ভাগে বসিয়ে দিয়েছে, দিয়ে একটা, এবং তাদেরকে কয়েকজনকে আমি বলবো যে করাপশনের মধ্যে ইন করে দিয়েছে, মানে যাতে আমরা আর তাদের উপর বিশ্বাস রাখতে না পারি। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই লিডাররাই কিন্তু শেখ হাসিনার গুলির সামনে তারা দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে দে ওয়ার মিসলিডেড বাই আওয়ার জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ যে ডিজিএফআই ছিল। এই কনসেপ্টটা থেকে আমাদের এই যে জিও পলিটিক্স নিয়ে আমরা যে আজকে যতগুলো হেডিং আমরা দেখলাম, সবকিছু করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেইবরের সাথে, এবং এই বাংলাদেশের এবং ভারত এবং দক্ষিণ এশিয়ার যে সময়টা আছে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। ভারত তাদের যে অ্যাগ্রেসিভ নীতি যেটা আছে, কূটনৈতিক নীতি যেটা আছে, এটা প্রতিটা তাদের নেইবর যতগুলো আছে সবগুলো, এটা বিস্তারিত আলোচনা করে 100% সবগুলো ফেইলের পরে এই লাস্ট তারা চেষ্টা করতেছে ব্যাডলি বাংলাদেশে একটা সাকসেস দেখানোর জন্য। এবং আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার কিছু লোকজন একটা পার্ট এখনো তাদের সাথে সহযোগিতা করতেছে। আমি একটা জিনিস বলতে পারি, সেনাবাহিনী বর্তমানে গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। আমার 28 বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই, কিন্তু জনগণের আস্থা আমরা অর্জন করতে পেরেছিলাম। আমরা যখন গ্রাউন্ডে গিয়েছি লোকজন আমাদেরকে বিশ্বাস করেছে, এবং আমরা শান্তি শৃঙ্খলা। বাট বর্তমানে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটা একটা এক্সট্রিম সিচুয়েশন। আমি বলবো জামাত ইসলামের প্রতি আমার কোনো ইয়া ছিল না, মানে আস্থা ছিল না যে তারা দেশে আসলেই ইসলামিক ভাবে ভালো একটা কিছু করতে পারবে, বা ইসলামিক শাসন বা ইসলামী নিয়ম নীতি মেনে করতে পারবে, কারণ ফ্রম লং হিস্ট্রি। বাট কিন্তু আমি গোয়েন্দা সংস্থা মানে হচ্ছে, আমি ক্লিয়ারলি বলি, ডিজিএফআই আমি তাদের গোয়েন্দা সংস্থা নিয়ে যে অ্যানালাইসিস করে এটা আমি পড়ার সুযোগ হয়েছিল। একমাত্র জামাতে ইসলামী তাদের আইনের ভিতরে, তাদের যে কনস্টিটিউশন, এবং তারা তাদের দলের ভিতরে গণতন্ত্র মেনে চলে, আর কোনো দল কিন্তু এটা করে না। এবং বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে, আমি এখানে ক্লিয়ারলি বলে দিতে চাই যে এখন যে গোয়েন্দা সংস্থাগুলো যারা ভারতের সাথে কোলাবোরেট করেছে, তাদের মধ্যে একটা অংশ এখন বিএনপিকে হেল্প করতেছে জনমত জরিপ করে। আমি আবার বলি, বাংলাদেশের বর্তমানে মানে ডিজিএফআই এবং এসআই এর একটা অংশ, তারা সরাসরি জরিপ করে বিএনপিকে হেল্প করার চেষ্টা করছে নেক্সট যাতে বিএনপি আসে। এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি যে ভারত বিএনপির প্রতি মানে তারা খুশি, এটা একটা, এবং এটার সাথে অনেক টেকনিক্যাল ইমপ্লিকেশন আছে। আমি একটা বলি যে এই যে যখন এই বিপ্লবটা হয়েছে, বিপ্লবের সময় যত ধরনের ভারতের মানে আমরা সবাই গডফাদার দেখেছি। গডফাদারের মধ্যে কর্লিওনি ফ্যামিলি সবচেয়ে 5টা ফ্যামিলির মধ্যে ইম্পর্টেন্ট কেন ছিল? কারণ দে হ্যাড পলিটিক্যাল কানেকশন। এই গত 17 বছরে আওয়ামী লীগ যে পরিমাণ পলিটিক্যাল এবং রাজনৈতিক কানেকশন করেছে, তাতে যে কোনো জায়গায় সব দিকে তার গিয়ে আছে। এই যে নিউ ইয়র্কের যে ঘটনাটা ঘটলো, এটার মধ্যে এম্বাসির লোকজন জড়িত। এম্বাসির লোকজন কি? কারণ ওই ভারতের হেজিমনির লোকজন কিন্তু এখন ওইটার মধ্যে রয়ে গেছে। আমরা যদি এই জিনিসগুলোকে না করতে, এই যে আপনাকে আরেকটা জিনিস, আমাদের ফরেন পলিসি, এই যে জিও পলিটিক্স কে দেখবে? ফরেন পলিসি জনাব তহিদুল ইসলাম বা তহিদুর রহমান যিনি আছেন, উনি দেখবেন। উনি প্রথমেই পাকিস্তান যখন আমাদের দেশে আসলো, বললো যে তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে অনেক ইয়ে আছে। আচ্ছা, এটা এই পর্যন্ত আপনি তার প্রতি ডাউট করেন না। উনি নিউ ইয়র্কে গিয়ে বলতেছে আফগানিস্তানের মহিলাদের সমস্যা নেই, আফগানিস্তানের মহিলা কি বাংলাদেশের সমস্যা? এটা ভারতের এজেন্ডা। সো
এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের এজেন্ডার মধ্যে আছে। ভারতের এজেন্ডা হচ্ছে উনি ফুলফিল করতেছে। এখন আসেন 2021 সালে জাতিসংঘে যখন হয় তখন নেক্সট যে জেনারেল অ্যাসেম্বলিতে সভাপতির পদের জন্য কার নামে আওয়ামী লীগ করেছিল 2021 সালে এই তৌহিদ সাহেবের নাম অ্যাপ্লাই করেছিল। এবং এই বছর আবার এই তৌহিদ সাহেবের নাম অ্যাপ্লাই করেছে। কেন করেছে দেখেন, এর পরবর্তীতে বাংলাদেশে এই তৌহিদ সাহেবের বিপরীতে কার আছে, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ফিলিপিন। এখন দেখেন এই ফিলিপিন এবং ফিলিপিন একটা খ্রিস্টান রাষ্ট্র, ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। তৌহিদ সাহেবকে যখন ওখানে ওখানে প্রেসিডেন্ট করা হবে তখন কি হবে, এখন উনি বাংলাদেশে যেটা করতেছেন, কারণ ইসরায়েলি লবি চায় না ফিলিস্তিনের কেউ ওখানে সভাপতি হোক। সো এখানে যদি তৌহিদ সাহেব হয়, এবং তৌহিদ সাহেব হওয়ার জন্যই এখন এই ভারতের এবং ইয়ার এজেন্ডা মহিলা এখন ওই যে উনি বলতেছেন যে আফগানিস্তানের মহিলাদের সমস্যা, এটা কাদের, উনি তাড়াতাড়ি সবসময় কিছুতেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, এবং উনি একটা গ্লোবাল পলিটিক্সের অংশ হয়ে গেছেন। উনিও পরবর্তীতে সিলেক্টেড হবেন এবং ওখানে যাবেন। এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর উচিত যেটা বাংলাদেশের ইন্টারেস্ট যেটা সবচেয়ে বেশি সেই অনুযায়ী কাজ করা। কিন্তু আমরা এই জিও পলিটিক্স নিয়ে হাজার হাজার করণীয় বের করবো, কিন্তু হুইল এক্সিকিউটিভ অন গ্রাউন্ড। এই গোয়েন্দা সংস্থাগুলোকে যদি আমরা ঢেলে না সাজাই, প্রফেসর ইউনূসের সরকার এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল নিতে পারে, সেনাবাহিনী কন্ট্রোল নিতে পারে, এবং বাংলাদেশ যেটুকু আগায় আসছে এই আগায় আসার মধ্যে এটা ডাবল হইতো যদি উনি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মধ্যে কন্ট্রোল নিতে পারতেন। এবং তাহলেই আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতেছি জিও পলিটিক্স, এটা আরো বাংলাদেশের উন্নয়নে আরো সাহায্য করতো। এই সিচুয়েশনে প্রফেসর ইউনূসের সরকার, আমি বলবো যে উনি অর্থনৈতিক সাইডে অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু নিরাপত্তার ব্যাপারে উনি হিজ জিরো। এবং আমি মনে করি সামনের নির্বাচনে যে দলই, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, যারাই আসুক তাদেরই উচিত হবে দেশের এই নিরাপত্তা জিওপলিটিক্যাল সিচুয়েশন ক্যারেজ করা। বাট আমি এখন পর্যন্ত, আমি নিজে একজন বিএনপির সমর্থক। আমি ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়ার ভাষণ শুনতে আমার বাপের সাথে বৃষ্টির মধ্যে পটুয়াখালীতে স্কুলের মাঠে গিয়েছিলাম, কিন্তু বর্তমানে বিএনপির মধ্যে আমি সেই জিনিসটা পাচ্ছি না। আমি বিএনপিকে যদি সাপোর্ট করতে চাই আমি পারতেছি না। আমি চাচ্ছি এমন একটা, আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন জনগণের পালস ধরতে পারতেছে না। পালস হচ্ছে ভারত আমাদেরকে গত 16 বছরে যে নিষ্পেষিত করেছে, এইটার উপযুক্ত জবাব আমাকে যে রাজনৈতিক দল দিবে আমি তাকে ভোট দিব। অ্যাকচুয়ালি আমার অনেক কিছু বলে ফেললাম, হয়তো টাইম এক্সিট করে ফেললো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।